চিৎকার করে উঠলাম। পেছন ফিরে দৌড়ে ঘরের ভেতরে আসতে গিয়ে আমি মাটির উপরেই বসে পড়লাম। আমার মুখের ঠিক সামনে এখন অলকার মুখ, তবে সোজা নয়, উল্টো। ঘরের উপরে দেওয়াল থেকে তার পা বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছে কেউ। তার সাদা চোখের মণি দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। সে হাসছে। আমি দুহাতে চোখ ঢেকে ফেললাম। পরক্ষণে চোখ খুলতে আওয়াজ মিলিয়ে গেল। সারাদিন সাইট সিইং এর পর বাড়ি ফিরে ক্লান্তিতে দুজনের চোখ আর খোলা থাকতে চাইছিল না। ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টো নাগাদ অলকার খোঁচাখুচিতে ধরফর করে উঠে বসলাম। হলোটা কি মেয়েটা? এইমাত্র তো ঘুমোলো। কি ব্যাপার, ঘুম আসছে না? আমি ঘুমাইনি। অলকার গলায় ক্লান্তির ছাপ, যেন চেষ্টা করেও ঘুম আসেনি তার। আমি পরের প্রশ্ন করার আগে সে নিজে থেকে উত্তর দিল। কেমন একটা অস্বস্তি হচ্ছে। ওই উইন্ড চাইমটা। কটেজে এসে থেকেই উইন্ড চাইমটার শব্দ কানে আসছে আমার। সকালের দিকে একবার বারান্দার দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন চোখেও পড়েছিল জিনিসটা। টুংটুং করে হাওয়ার দোলায় বেজে চলেছে, শুনতে মন্দ লাগে না। রাতে শুতে যাওয়ার সময়ও বারান্দা থেকে টুংটুং শব্দ ভেসে আসছিল। ঘুমের ঘোরেও বোধহয় কানে আসছিল আওয়াজটা। খেয়াল করতে এখনো শুনতে পেলাম। শুধু বাজছে না, একটু খেয়াল করো। কেন? ওটা আবার কি করলো? বেশ তো বাজছে। অলকার বয়স 30 পেরিয়েছে, তবে এই বয়সে পৌঁছেও ছেলে মানুষের ভূত তার ঘাড় থেকে নামেনি। আমি শুনতে পেলাম না, তবে শোনার ভান করে বললাম, কই, আলাদা কিছু তো বুঝতে পারছি না। কান খাড়া করে আওয়াজটা শুনতে শুনতে আঙুল দিয়ে কিছু হিসেব করার চেষ্টা করলো অলকা। এলোমেলো আওয়াজ নয়, মানে মনে হচ্ছে একটা সুরে বাজছে। সুর? আরে উইন্ড চাইম হাওয়ার ঠেলায় বাজে, তাতে সুর টুর থাকে না। তুমি সত্যি বুঝতে পারছো না? অলকার মুখের দিকে তাকিয়ে একটু মায়াই হলো আমার। বাইরে জঙ্গলের ভেতর থেকে ঝিঝি আর পোকামাকড়ের ডাক ভেসে আসছে একটানা। থেকে থেকে একটা পেঁচা আর তাকে সঙ্গ দিয়ে একটা রাতচরা পাখি ডেকে উঠছে। তার সঙ্গে মিহি পিয়ানোর মতো বেজে চলেছে উইন্ড চাইম। ভালো করে শুনতে একটু ধাঁধায় পড়লাম আমি। যে আওয়াজটা আসছে সেটাকে সুর বলে ভেবেই নেওয়া যায়, কিন্তু তাতে মনের ভুল হওয়ার একটা বড়সড় সম্ভাবনা থেকে যায়। একবার সুরটা বাজার পর দ্বিতীয়বার সেটা রিপিট হওয়ার এক পিঠ আগে এসেই হারিয়ে যাচ্ছে ছন্দ। এমনিতেই ঘুমটা জাকিয়ে বসেছে। অত মাথা ঘামাতে আর মন চাইল না। অলকার মাথায় একটা হাত রেখে বললাম, তো সুরই যদি বাজে তো বাজুক না, সাইরেন তো নয়। তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু সুর কি করে বাজবে? তার মুখ থেকে অসন্তোষ যায় না। আমার কিন্তু ভারী ঘুম পাচ্ছে। হ্যাঁ, এই একবার গিয়ে দেখে আসবে প্লিজ। দ্বিধা কাটিয়ে বলল অলকা। প্রতিবাদ করতে যাচ্ছিলাম, কিন্তু বুঝলাম যতক্ষণ না ব্যাপারটা মিটছে ততক্ষণ সে আমাকে ঘুমোতে দেবে না। বিছানা থেকে নামতে নামতে তাও বিরক্তিটা হিসেব করে খরচ করলাম। ওহ বাহ বাহ, ভীমরতি বটে। বেডরুমটা পেরিয়ে ছোট বসার ঘর, সেটার সঙ্গে লাগোয়া বারান্দা।
বারান্দায় একটা ছোট হলদে শেড দেওয়া ল্যাম্প চলে। রাতে নিভিয়ে ঘুমোতে হয়। বসার ঘরের সুইচ বোর্ডটা খুঁজে নিয়ে আলোটা জ্বাললাম। তারপর বেরিয়ে এলাম বারান্দায়। আমাদের কটেজটা দোতলা। কটেজটাকে ঘিরে একটা মিটার 10 লম্বা টেরেস করা আছে। সেটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু জঙ্গলের সীমানা, ঘন গাছের জঙ্গল। রাত বিরেতে সে জঙ্গলের অন্ধকারের ভেতরে চোখ পড়লেই গাটা ছমছম করে ওঠে। এখন অবশ্য গোটা জঙ্গলটাই অন্ধকারে চাদর মুড়ি দিয়েছে। তার ভেতর থেকে জঙ্গলে হাওয়া ভেসে এসে বসার ঘরের পর্দা উড়িয়ে দিচ্ছে বারবার। আমি বারান্দার ভেতরে মন দিলাম। লোহার কোমর সমান উঁচু রেলিং থেকে ফুট 2 উপরে দুলছে উইন্ড চাইমটা। একদিকে দেয়াল থেকে বের হয়ে থাকা একটা কাঠের কঞ্চি থেকে ঝুলিয়ে দেওয়া আছে। একই সুরে বেজে চলেছে। মোট 4টে পাইপ, তার মাঝে একটা বড় গোল রিং। ভালো করে একবার দেখলাম জিনিসটাকে। আমাদের কলকাতার বাড়িতেও একসময় উইন্ড চাইম ছিল একটা, কিন্তু এটা বেশ অন্যরকম দেখতে। পাইপগুলো কয়েকটা জায়গায় তোবড়ানো, সুতোগুলো পলকা, মাঝের রিংটাও কেমন নোংরা ধরনের। এমন সুন্দর কটেজে কি শেষে কারো ফেলে দেওয়া জিনিসপত্র ঝুলিয়ে রাখা হয়েছে নাকি? কঞ্চি থেকে খুলে নিলাম চাইমটা। বারান্দার এক কোণে একটা জঞ্জাল ফেলার বাক্স রাখা ছিল। আমরা এসে থেকে ব্যবহার করিনি। তার ভেতরে সেটা ফেলে রেখে ভেতর দিকে পা বাড়ালাম। ফিরে আসতেই যাচ্ছিলাম, এমন সময় জঙ্গলের দিক থেকে একটা শব্দ শুনে ঘুরে তাকালাম। ঠিক কি যে দেখলাম নিজেই বুঝতে পারলাম না। একটা ছায়া কি? মনে হলো আকাশ ছোঁয়া গাছগুলোর ফাঁক থেকে একটা দানবিক ছায়া যেন জঙ্গলের ভেতর দিকে সরে গেল। খেয়াল করলাম আমার অজান্তেই পোকামাকড়ের ডাক যেন থেমে গেছে। তার বদলে হালকা বাঁশির সুর ভেসে আসছে দূর থেকে। গ্রামের দিক থেকে নয়, জঙ্গলের প্রান্ত থেকে। কিন্তু তা কি করে হবে? না না না, বাঁশি হতে পারে না। হয় হাওয়ার শব্দ, না হলে কোনো প্রাণীর ডাক। যাই হোক না কেন, তাতে অলকার ঘুমের ব্যাঘাত ঘটবে না। ফলে আমারও আরামের ঘুম হবে। আলোটা নিভিয়ে ফিরে এসে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম ঠিকঠাক হলো না। সারাক্ষণ মনে হতে লাগলো বারান্দার দিক থেকে কি যেন ডেকে চলেছে আমাকে। সেই বাঁশির সুরটা বেড়ে উঠছে। বাঁশি বাজাতে বাজাতে জঙ্গলের ভেতর থেকে এগিয়ে আসছে সেই বাঁশিওয়ালা। এই জঙ্গলের ধারের কটেজে রাত কাটানো কিন্তু একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অলকা টোস্টে কামড় বসাতে বসাতে বলল। আমাদের উল্টো দিকেই গীতেশবাবু বসেছিলেন। ভদ্রলোকের বেশ বড়সড় চেহারা, বাজখাই গলার আওয়াজ। এই কটেজটা নাকি তার নিজেরই তৈরি। জঙ্গলের ধারে প্রকৃতির কোলে এমন আরামে থাকার একটা জায়গা তৈরি করে বেশ পয়সা কামাচ্ছেন, তাই এসে থেকে বুঝছি। জঙ্গলের লাগোয়া গ্রামেই নাকি নিজের বাড়ি আছে তার। মাঝে মাঝে এখানে এসে খবর নিয়ে যান। আমরা বাঙালি বলে কটেজের ভাড়ায় নাকি বড়সড় ডিসকাউন্ট রেখেছেন, তবে সেটা ধাপ্পাবাজি। 3 দিনে 15,500 টাকা গুছিয়ে নিয়েছেন। লক্ষ্য করেছি কথা বলতে বলতে কেবলই হাতের তালু দিয়ে
টেবিলের উপরে তাল ঠোকেন ভদ্রলোক। অলকার কথা শুনে একগাল হেসে বললেন, প্রথম রাত যখন ঘুমটুম ঠিক করে হয়নি, তাই তো? আপনি কেমন করে জানলেন? সবারই তাই হয়। আসলে আপনারা কলকাতায় থাকেন, রাতে জন্তু জানোয়ারের ডাক শুনে ঘুমোতে যাওয়ার অভ্যেস নেই তো। এখানে কোনো ভয়ানক জানোয়ার টানোয়ার আছে নাকি? মানে বড় জাতের? বড় বলতে হাতি টাতি নেই, শিয়াল আছে বটে, তবে তারা তেমন ভয়ঙ্কর নয়, মানুষ দেখলে এড়িয়েই চলে। আমার কাল রাতের জঙ্গলের মধ্যে দেখা সে ছায়াটার কথা মনে পড়ল। সেটা মন থেকে সরাতে মুখ তুলে প্রশ্ন করলাম, ঘুম না হওয়াটা বড় কথা নয়, কিন্তু এই কটেজ নিয়ে অন্য একটা অভিযোগ আছে আমার কাছে। সে কি? কি অভিযোগ? এত সুন্দর করে সাজিয়েছেন কটেজটা, কিন্তু কুড়িয়ে পাওয়া একটা উইন্ড চাইম ঝুলিয়েছেন বারান্দায়। গীতেশবাবুর ভুরু দুটো একবারের জন্য কুঁচকে গেল। পর মুহূর্তেই সশব্দে হেসে উঠলেন তিনি। ও ওটা? আরে না মশাই, ওটা কুড়িয়ে পাওয়া নয়, বলতে পারেন ওটাই এখানকার আদি বাসিন্দা। বাকি কটেজের সব কিছুই পরে এসেছে। তাছাড়াও ওটা না ফেলার অন্য একটা কারণও আছে। কি রকম কারণ? অলকার মুখে একটা চাপা কৌতূহল লক্ষ্য করলাম। গীতেশবাবু একবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিয়ে বললেন, এই কটেজগুলো তৈরি হয়েছে ধরুন বছর 5 আগে। তার আগে এখানে একটা ছোট কুটির ছিল, তাতে কাসিমা নামে এক কিম্ভূত মহিলা থাকতো। তিনি দেহ রাখতে কটেজটা বানানো হয়। কাসিমা? সেটা আবার কে? ওই যে বললাম, কিম্ভূত মহিলা। স্থানীয় গুজব সে নাকি কুটিরের ভেতর নিজেকে বন্দি করে উইচক্রাফট, ওই তন্ত্রমন্ত্র এসব করত। আরে বাবা, গতিক ব্যাপার সেবার, এটারই অভাব ছিল এখানে। গীতেশবাবু দেখলাম আমার হাসিতে খুব একটা বিচলিত হলেন না। আগের মতোই বলতে থাকলেন, জঙ্গলের এই ধারটায় স্থানীয় লোকজন খুব একটা আসতে চায় না। এলাকাটা খুব একটা উন্নত হয়নি বলে টুরিস্টও খুব একটা আসতো না। শোনা যায় কাসিমা যখন ছোট ছিল তখন ডাইনি অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল তাকে। তারপর থেকে সে এই জঙ্গলের ধারে বাসা বাঁধে। কারো সাথে পাচে থাকতো না, ছেলেপুলে দেখলে তাড়া করতো না। জঙ্গল আলাদা কোনো গ্রামের আওতায়ও পড়ে না, ফলে তাকে তাড়ানোর ইচ্ছে ছিল না কারো। মনের সুখে তন্ত্রমন্ত্র করত সে। ও মানে উইন্ড চাইমটা তাহলে তারই, তাই না? আগে হ্যাঁ, 5 বছর আগে শীতের এক সন্ধ্যায় গ্রামের কিছু বাচ্চা ছেলে সাহস করে জঙ্গলের ভেতরে উকি ঝুঁকি দিতে এসে কাসিমার কুঁড়ে ঘরটা দেখতে পায়। সেই সঙ্গে বিশ্রী একটা গন্ধ নাকে আসে। তারাই ছুটে গ্রামে এসে খবর দেয় ডাইনি তার ঘরের একেবারে মাঝখানে হাত পা ছড়িয়ে মরে পড়ে আছে। তারপর আমরাই এসে তার সৎকারের বন্দোবস্ত করি। কুটিরটাও ভেঙে ফেলা হয়। সেখান থেকেই কেউ তুলে নিয়ে যায় ওই উইন্ড চাইমটা। একটু থেমে দম নিয়ে গীতেশবাবু বলেন, আপনারা চাইলে ওটা সরিয়ে নেব আমরা। আসলে জঙ্গলের ধারের এই জায়গাটা কাসিমার। এতগুলো বছর এখানে সে ছাড়া আর কেউ থাকতো না, ফলে শেষ একটা চিহ্ন ঝুলিয়ে রাখা আর কি। বাকি সবই তো পুড়িয়ে ফেলা হয়েছে। তাছাড়া লোকে বলে উইন্ড চাইম নাকি খারাপ শক্তিকে দূরে রাখে, তাই আর। আচ্ছা, এই এই কাসিমা কি সত্যি ডাইনি ছিলেন? গীতেশবাবু কিছু বলার আগেই আমি বলে উঠলাম, হ্যাঁ এক্কেবারে। ঝেঁটাই করে হাওয়া খেতে বেরোতো, আর কেউ দুষ্টুমি করলেই ধুলো ছিটিয়ে তাকে কালো বেড়াল বানিয়ে দিত। উফ, তোমারও না চিন্তা ভাবনার বলিহারি। ভালো বাঁশি বাজাতে পারতেন মহিলা। বাঁশি? আমার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। হ্যাঁ, মাঝে মাঝে গভীর রাতের দিকে গ্রামের কেউ কেউ শুনতে পেত সে বাঁশির আওয়াজ।
সে আমিও শুনেছিলাম একবার। একবার ভাবলাম কাল রাতের ঘটনাটা খুলে বলি। পরক্ষণেই মনে হলো এমনিতে এখানে এসে থেকে অলকার মাথার পোকাগুলো নড়ে উঠেছে। এসব কানে গেলে আর রক্ষে থাকবে না। ভাবছি বেলার দিকে একটু জঙ্গলটা দেখে আসব। আসুন না, আসুন না। এই জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয় নেই, চারিদিকেই রাস্তা আছে। উল্টো মুখে সোজা হাঁটতে থাকলেই বেরিয়ে আসবেন। আপনিও চলুন না। অলকা টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল। গীতেশবাবু ঘাড় নাড়লেন। না না না, আসলে আমার আবার ওই গ্রামের দিকে কিছু কাজ আছে। বরঞ্চ মুকুন্দকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। শিক্ষিত ছেলে, জঙ্গলটাও ভালো চেনে, আপনাদের ওই সমস্ত দেখিয়ে ফিরিয়ে আনবে। গীতেশবাবু বিদায় নিতে আমরা কটেজের ভেতরে ঢুকে জামা কাপড় পাল্টে নিলাম। সকালে উঠে থেকেই মেজাজটা বেশ ফুরফুরে আছে আমার। এখানের বাতাসে গাড়ির ধোঁয়া নেই, মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই, আছে শুধু নাম না জানা পাখির ডাক আর আদিম বৃক্ষের পাতা ছুঁয়ে ভেসে আসা এলোমেলো হাওয়ার শব্দ। বাইরেটায় গিয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে একবার তাকালেই চোখ ভরে যায়। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যখন মানুষের খবরদারি শুরু হয়নি, তখন হয়তো গোটা পৃথিবী জুড়ে এমনই বৃক্ষের সার আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকত শতাব্দীর পর শতাব্দী। পাতার নড়াচড়া ছাড়া আর কোনো প্রাণীর আসা যাওয়া ছিল না তখন, কিংবা হয়তো ছিল, আমরাই জানি না। মুকুন্দ বলে ছেলেটা আমরা কটেজ থেকে বেরোনোর আগেই এসে হাজির হয়েছে। দুই একটা কথাবার্তা বলে বুঝলাম গীতেশবাবু তাকে আগে থেকে তালিম দিয়েই পাঠিয়েছেন। তালিমে সবার আগে বুঝিয়েছেন যে আমাদের থেকে কোনোভাবেই যেন বকশিস না চেয়ে বসে। অলকা দেখলাম খুশি হয়েছে তাকে পেয়ে। কটেজের সামনের দিকে ৮ কিলোমিটার হাঁটলে গ্রাম, পেছন দিকে কিছুটা গেলেই জঙ্গলের সীমারেখা। আমরা যখন সেটার সামনে গিয়ে দাঁড়ালাম তখন ঘড়ির কাঁটা ১২টা ছাড়িয়েছে। গীতেশবাবু আগে থেকেই নির্দেশ দিয়ে রেখেছেন দিনের আলো থাকতে জঙ্গল যতটা নিরাপদ, রাত নামলে ততটাই ভয়ঙ্কর। এখন শীতকাল নয়, ফলে সাপের উপদ্রবের আশঙ্কা প্রবল। অন্ধকারে সাপের গায়ে পা পড়ে গেলে একটা কাণ্ড ঘটবে। জঙ্গলের ভেতরে ঢুকতে মুকুন্দ আমাদের থেকে হাত পাঁচেক এগিয়ে হাঁটতে লাগল। তার হাতে একটা ফুট দুয়েকের শক্ত লাঠি। পথের উপরে এসে পড়া লতানো গাছপালা সরিয়ে দিচ্ছে, গানও গাইছে। হ্যাঁ রে, কাসিমাকে তুই দেখেছিলি? অলকা ডাইনির ব্যাপারটা মাথা থেকে সরাতেই পারছে না। থেমে পেছন ফিরে একবার আমাদের দিকে তাকায় মুকুন্দ, তারপর আবার হাঁটতে হাঁটতে বলে, বেঁচে থাকতে দেখিনি, মরে গেছিল যখন তখন দেখেছি। মানে ডেড বডিটা দেখেছে। ডেড বডিটা তোরাই দেখেছিলি আগে? মুকুন্দ কি উত্তর দিল বোঝা গেল না। গাছের উপর লাঠির আছড়ে পড়া শব্দে হারিয়ে গেল। আচ্ছা, উইন্ড চাইমটা দেখেছিলি তখন? কি? ভুরু কুচকে জিজ্ঞেস করলো সে। উইন্ড চাইম, ওই যে বারান্দায় ঝোলানো আছে, যেটা টুংটাং করে আওয়াজ করে হাওয়া দিলে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওর ওই ঘরের বাইরে ঝুলছিল। ঘর পুড়িয়ে দেওয়ার আগে মানিক একটা গাছে ঝুলিয়ে দেয় ওটা। মানিক? সেটা আবার কে, তোর বন্ধু? আবার লাঠি পেটার শব্দে কথা হারিয়ে যায়। আমরা আর প্রশ্ন না করে সামনে হাঁটতে থাকি। জঙ্গলটা খুব একটা ঘন নয়, বেশিরভাগই শাল গাছ। তাদের ফাঁকে ফাঁকে বুনো ফার্ন আর শ্যাওলার ঝোপ জমাট বেঁধেছে। সেই ঝোপের উপর কোথাও গাছের শুকনো পাতা পড়ে আছে। মিহি ধুলোর মতো কিছু একটা উড়ছে বাতাসে। আমাদের তিনজনের পায়ের আওয়াজ যেন প্রতিধ্বনিত হচ্ছে গোটা জঙ্গল জুড়ে। বেশ কিছুক্ষণ হলো লক্ষ্য করেছি
থেকে থেকে পেছন ফিরে তাকাচ্ছে অলকা, যেন দেখার চেষ্টা করছে কাউকে। এবার সামনে ফিরতে গিয়ে আমার চোখে চোখ পড়ে গেল তার। আমি ভুরু তুলে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো? বারবার পেছন দিকে কি দেখছো? কি জানি, মানে মনে হচ্ছে কিছু একটা সরে যাচ্ছে বারবার। সরে যাচ্ছে মানে? কি সরে যাচ্ছে? একটা ছায়া। ছায়া? কেমন ছায়া? ঠিক মানে বুঝতে পারছি না। সামনে তাকিয়ে দেখলাম জঙ্গলের একটা বিশেষ জায়গায় এসে পড়েছি আমরা। এখানে জঙ্গলের রং কিছুটা খয়েরি, যেন বেছে বেছে এই জায়গার কয়েকটা গাছে মরক লেগেছে। কোনো কারণে পাতা শুকিয়ে গেছে তাদের। গাছের ফাঁকে একটা বেশ বড় জায়গার মাটি ধসে গিয়ে খাদের মতন হয়ে আছে, তবে ফুট 10 বেশি গভীর নয়। এখানে কি আগুন লেগেছিল নাকি রে? আমি মুকুন্দর মাথার পিছন দিকে চেয়ে জিজ্ঞেস করলাম। মুকুন্দ কাঁধ ঝাঁকালো। বুঝলাম আগুন লেগেছিল কিনা সে তথ্য তার কাছে নেই। এগোতে চাচ্ছিলাম, কিন্তু আমার পা আটকে গেল। পাশ ফিরতে খেয়াল করলাম অলকা আমার পাশে নেই। এতক্ষণ সামনে জায়গাটা দেখতে গিয়ে তার কথা মনেই ছিল না। চকিতে পেছনে ফিরলাম। আমাদের ফেলে আসা রাস্তাটা খা খা করছে, অলকা কোথাও নেই। একটা ক্ষীণ শব্দ ভেসে আসছে, অনেকটা যেন মিহি বাঁশির আওয়াজ। কাল রাতের সেই বাঁশিটা এখন কাছেই কোথাও বাজছে। আমি এক ঝলক দেখে নিলাম মুকুন্দর মুখটা। হ্যাঁ, সেও শুনতে পাচ্ছে। সতর্ক চোখে জঙ্গলের চারপাশটা লক্ষ্য করছে সে। অলকা, 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 কোথায় তুমি? অলকা! কোনো উত্তর এলো না। জঙ্গলের অন্য শব্দ যেন ম্যাজিকের মতো থেমে গেছে। শুধু অচেনা একটা হাওয়া ভেসে আসছে গাছের ফাঁক থেকে। অলকা! অলকার নাম ধরে ডাকতে ডাকতে আমি পেছন দিকে দৌড়তে লাগলাম। চোখ রাখলাম দুপাশে যত দূর দেখা যায়। ভেসে আসা হাওয়াটা বাঁশির সুরের সঙ্গে কম্পিত হচ্ছে। অলকা! 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 কোথায় তুমি? অলকা! আমার মাথার শিরগুলো দপদপ করে উঠল। মনে হলো জঙ্গলের মাটিতে পড়ে থাকা গুল্মলতা আমার পা চেপে ধরতে চাইছে। এলো পাথারি ছুটতে যাচ্ছিলাম বাঁশির আওয়াজ লক্ষ্য করে, কিন্তু তার আগেই পিঠে একটা হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে দেখলাম মুকুন্দ এসে দাঁড়িয়েছে আমার পেছনে। চাপা কিন্তু দৃঢ় স্বরে বলল, ওদিকে পাবেন না, আমার সঙ্গে আসুন, আসুন। তোমার সঙ্গে মানে কোথায়? আসুন না। আমার কথার সে উত্তর দিল না। হাতের উপর চাপটা একটু বাড়িয়ে জঙ্গলের গাছের ফাঁক দিয়ে একটি বিশেষ দিকে আমায় টেনে নিয়ে চলল। খানিক হেঁটে খানিক দৌড়ে অলকার নেভি ব্লু রঙের শার্টটা চোখে পড়ল আমার। ছুটে গেলাম সেটা লক্ষ্য করে সামনে পৌঁছে, কিন্তু থমকে দাঁড়িয়ে পড়লাম। জঙ্গলের ফাঁকা একটা জায়গার দিকে এক মনে তাকিয়ে কি যেন দেখছে অলকা। হাত পা চোখের মনি আশ্চর্য রকম স্থির, ঠিক যেন একটা জীবন্ত পুতুলে পরিণত হয়েছে সে। এই অলকা! তার কাঁধের কাছে ঠেলা দিলাম আমি। আরে এই অলকা, তুমি এখানে কি করে এলে? পরপর দুবার ধাক্কা দিতে তার দেহে প্রাণের সঞ্চার হলো। সে থতমত খেয়ে আমার দিকে ফিরে বলল, এখানে 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 হ্যাঁ এখানে। তুমি এলেটা কি করে? আমার সঙ্গে তো হাঁটছিলে। তুমি তো ডাকলে। আমি 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 এগিয়ে গিয়েছিলাম। তুমি বললে কি একটা দেখাবে। একটা হাত দিয়ে তার মুখের উপর এসে পড়া চুলগুলো আমি সরিয়ে দিলাম।
সে অবাক চোখে আমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, তারপর কোথায় গেলে বলো তো? দূর, কি সব বলছো তুমি? আমি তো মুকুন্দর সঙ্গে এগোচ্ছিলাম, ওই তো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। কিরে মুকুন্দের দিকে চেয়ে শেষ কথাটা বলতে যাচ্ছিলাম, আমি থেমে গেলাম। আমার হাতটা একটু আগেই ছেড়ে দিয়েছে মুকুন্দ। এখন আমার পাশে সে আর নেই। ঝোপের উপর পায়ের চিহ্ন পর্যন্ত নেই, যেন আমি একাই এসেছি এখানে। গেল কোথায় ছেলেটা? এখানেই তো ছিল। অলকা যেদিকে তাকিয়েছিল সেখানে লক্ষ্য করলাম আমি, জঙ্গলের গাছগুলো যেন একসাথে হুমড়ি খেয়ে পড়েছে সেখানে। ভেতরটা ঘন অন্ধকার। এই জঙ্গলটা এমনিতে পাতলা, বেশিরভাগ জায়গাতেই সূর্যের রোদ আলো ছায়া বিছিয়ে রেখেছে, কিন্তু আমাদের থেকে 20 হাত দূরে ওই বিশেষ জায়গাটা যেন এক বুক রহস্য আড়াল করে দাঁড়িয়ে আছে। মনে হলো গাছ না কেটে ওখানে মানুষের ঢোকার কোনো উপায় নেই। কি আছে বলো তো ওখানে? অলকা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। আমাদের পেছন দিক থেকে মাটির উপর পায়ের আওয়াজ ভেসে এসেছে। সতর্ক হয়ে তাকাতে একটা মানুষকে এগিয়ে আসতে দেখা গেল সেখানে। মুকুন্দ। আমাদের দেখে অবাক হয়ে সে বলল, আরে আপনারা এখানে, আর আমি খুঁজে মরছি। অলকাকে ছেড়ে মুকুন্দর দিকে এগিয়ে গিয়ে বললাম, এই ইয়ার কি হচ্ছে? আমাকে তো তুমি এখানে নিয়ে এলে। আমি? সে হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে আমার আপাদমস্তক দেখল, মুখের উপরে একবার বুলিয়ে নিল হাতটা, তারপর আর কিছু না বলে আমাদের পাশ দিয়ে সামনে হাঁটতে লাগলো। কয়েক সেকেন্ড সেইভাবে দাঁড়িয়ে থেকে মুখ চাওয়াচাওয়ি করলাম আমি আর অলকা। তারপর মুকুন্দর পিছু নিলাম দুজনেই। বলছি, জঙ্গলে আর সেরকম কিছু নেই দেখার মতো। আপনারা ছবি তোলার হলে তুলে নিন। ছবি তোলার ইচ্ছে আর ছিল না। আমাদের ক্যামেরাটা বার করা হয়নি ব্যাগ থেকে। কপাল ঘষতে ঘষতে বললাম, তুমি সত্যি বলছো? আমাকে ওখানে নিয়ে যাওনি? না, আমি চিৎকার করছিলাম, আপনারা সাড়া দিচ্ছিলেন না। অলকা হাঁটার গতি বাড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, সাড়া যদি নাই দিয়ে থাকি তাহলে তুই বুঝলি কি করে আমরা এখানে আছি? এইবার একটু অস্বস্তিতে পড়ল মুকুন্দ। মুখ দেখে মনে হলো কিছু একটা লুকোতে গিয়ে সে যেন ধরা পড়ে গেছে। ঢোক গিলে বলল, আমি জানতাম আপনারা ওখানেই থাকবেন। কি করে? আমরা দুজনে প্রায় একসঙ্গে জিজ্ঞেস করলাম। চারপাশটা একবার ভালো করে দেখে নেয় মুকুন্দ। তার মুখে ছায়া ঘনিয়ে আসে। সে বলে, আগে আগে আমরা এই জঙ্গলের ভেতরে খেলতে আসতাম, তো একবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমরা সবাই জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখি মানিক আমাদের সঙ্গে বের হয়নি। অনেক খোঁজাখুঁজি করে আবিষ্কার করি ও ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে। সেবার আমরা অত কিছু ভাবিনি, কিন্তু ঘটনাটা আরও 3 বার ঘটেছিল। প্রতিবারই কেউ না কেউ হারিয়ে যায়, তারপর ওই রকম জ্ঞান বুদ্ধি হারিয়ে ওই ফাঁকা জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর থেকে আর ভয়ে আসি না। যতবারই ঝড় ওঠে ওই বাঁশিটা বাজতে থাকে স্যার। থেমে থেমে পরের কথাগুলো উচ্চারণ করে সে। বাঁশিটা ভালো নয় স্যার, ভালো নয়। কাসিমা ডাইনি ছিল স্যার। তার অভিশাপ এখনো এই জায়গাটা ছেড়ে যায়নি স্যার। ভালো নয় স্যার, ভালো নয়। অভিশাপ? অভিশাপ মানে কিসের অভিশাপ? বুঝলাম ইচ্ছে করেই উত্তর এড়িয়ে গেল মুকুন্দ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আজ আর জঙ্গলে ঘুরে কাজ নেই, তুই বরং আমাদের বেরোনোর ব্যবস্থা কর।
কিছুটা এদিক ওদিক ঘুরে জঙ্গলের সীমানা পেরিয়ে বেরুলাম যখন, তখন দুপুর অনেকটা গড়িয়ে গেছে। বেরোনোর আগে পেছনে জঙ্গলটার দিকে আরেকবার তাকালাম। কেমন একটা বিষণ্ণ ভাব সর্বক্ষণ ঘিরে রয়েছে গাছগুলোকে, যেন একসময় অনেক মানুষ বাস করত এই জঙ্গলের ভেতরে। তারপর কিছু একটা ঘটায় রাতারাতি পরিত্যক্ত হয়েছে জঙ্গলটা। গোটা জঙ্গলটা ঠিক একটা হানাবাড়ির মতো দাঁড়িয়ে আছে। বাইরে বেরিয়ে মুকুন্দ গ্রামের দিকে চলে গেল। আমরা কটেজের দিকে এগুলাম। লক্ষ্য করলাম অলকা একটু যেন আমার দিকে বেশি ঘেঁষে হাঁটছে। চোখ মুখ ক্লান্ত দেখাচ্ছে তার। আমার নিজেরও শরীর ভালো লাগছিল না। অলকা বলল, বাঁশিটা কে বাজাচ্ছিল বলো তো? জঙ্গলে অন্য কেউ তো ছিল না। থাকতে পারে, আমরা জানবো কি করে। তবে তবে কি জানো, কাল রাতেও বাঁশিটা বাজতে শুনেছিলাম আমি। কাল রাতে? কখন? উইন্ডচাইমটা নামিয়ে রাখতে গিয়েছিলাম যখন, মনে হলো যেন একটা ছায়া যেন সরে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আর ওই বাঁশিটা। গার্ডেনে গেটটার সামনে এসে পড়েছিলাম আমরা। অলকা পেছন ফিরে একবার দেখে নিয়ে বলল, জায়গাটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, ডাইনিদের না বিশেষ কিছু ক্ষমতা থাকে বলে শুনেছি। যদি সত্যি কোনো অভিশাপ থাকে জায়গাটাকে ঘিরে? দূর, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আর অভিশাপ যদি থাকেই, সেটার তো একটা কারণ থাকবে। কাসিমাকে তো আর গ্রামবাসীরা মারেনি, তো খামোখা সে অভিশাপ দিতে যাবে কেন? তুমি কি করে জানলে মারেনি? গীতেশবাবু বললেন তার ডেড বডি পড়ে থাকতে দেখেছিল ছেলেরা। সেটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। পোস্টমর্টেম কিছু হয়েছিল বলে তো মনে হয় না। ব্যাপারটা আমার কাছেও স্পষ্ট নয়। কোথাও কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। দুজনে কটেজের ভেতরে ঢুকে আসি। জানি না কেন কয়েক মুহূর্তের জন্য মনে হলো কোথা থেকে একটা গন্ধ আসছে, ঠিক যেন কটেজের কোনো ঘরে কেরোসিন ছড়িয়েছে কেউ। ক্রমশ তীব্র হয়ে উঠছে গন্ধটা। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? অলকার কথায় চমকে ফিরে তাকিয়ে দেখলাম সে অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে আছে। হাওয়ায় আরেকবার শুকলাম গন্ধটা। না, আর আসছে না। কিন্তু গন্ধ তো এত তাড়াতাড়ি মিলিয়ে যাবে না। তাহলে ও মনের ভুলই হবে। কটেজের ভেতরে একটা ছোট রান্নাঘর আছে। সেখানেই আজকের মতো রান্নার ব্যবস্থা করে নিলাম আমরা। দুজনে মিলে রান্নাবান্না শেষ করতে করতে কিছুটা দেরি হলো। কিছুতেই মন বসছে না। থেকে থেকে দুপুরের ঘটনাটার কথা মনে পড়ে যাচ্ছে। সবকিছু কেমন গোলমাল হয়ে গেছিল, বিশেষ করে অলকার হারিয়ে যাওয়াটা। সন্ধে পেরুতেই খাওয়া দাওয়া সেরে বিছানা নিলাম দুজনে। আজ আর উইন্ডচাইমের শব্দ আসছে না। বাইরে জঙ্গলে কাল রাতের পেঁচাটা ডাকছে বটে, কিন্তু রাতচরা পাখিটা আজ আর নেই। বারান্দার আলোটা জ্বেলেই শুয়েছি। সেটা এখন বসার ঘর পেরিয়ে আমাদের উল্টো দিকের দেওয়ালে এসে পড়েছে। বারান্দার গাছের এগিয়ে আসা ডালপালা আঙুলের মতো ছায়া তৈরি করেছে। ছায়াগুলো দুলছে। ধরো যদি সত্যিই কোনো অভিশাপ থাকে, সেটা আমাদের উপরে লাগবে কি? অলকা উল্টো হয়ে শুয়ে জিজ্ঞেস করে, এই তুমি এসব সরাও তো মাথা থেকে। কাল সকাল হলে এখান থেকে চলে যাব। রাতটা একবার কাটাতে পারলে অভিশাপ নিয়ে আর না ভাবলেও চলবে। উফ! আমার শেষ কথাটায় একটু ধমকে সুর ছিল। তাতে কাজ দিল। লেপে মাথা জড়িয়ে শুয়ে পড়ল অলকা। আমিও পাশ ফিরে শুলাম, কিন্তু মন উসখুস করতে লাগলো। কিছুতেই শান্ত হচ্ছে না মনটা। এই জঙ্গলে জায়গাটার ভেতরে কিছু একটা নিশ্চয়ই আছে। ঠিক যেন একটা জীবন্ত কুয়াশা আড়াল থেকে নজর রাখছে আমাদের উপর। তবে কি সত্যি সত্যি কাসিমার আত্মা এখনো ঘুরে বেড়ায় এই কটেজটাকে ঘিরে? এখানে থাকতে আসা মানুষকে বিভ্রান্ত করে?
কিন্তু কেন? একটা সম্ভাবনা মাথায় এলো আমার। হয়তো তার ঘরের ভেতরে এমন কিছু ছিল যা পুড়ে যায়নি, এমন কিছু যাকে অবলম্বন করে এখনো এখানে টিকে আছে সে। কি হতে পারে? বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল উইন্ড চাইম, তার শেষ স্মৃতিচিহ্ন সেটা। বারান্দা থেকে সরিয়ে নিতেই সেই ছায়াটাকে লক্ষ্য করেছিলাম জঙ্গলের ভেতরে। অলকার দিকে তাকিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, পায়ে চটিটা গলালাম না। আবার একটা মিহি শব্দ শুনতে পাচ্ছি, তবে বাঁশি নয়, খুব হালকা চাপা স্বরে, যেন শীষ দিচ্ছে কেউ। ছোট ফাটলের ভেতর থেকে সজোরে হাওয়া দিলে যেমন হয় ঠিক তেমন। বেশ বুঝতে পারলাম আওয়াজটা প্রাকৃতিক নয়, কারো মুখ থেকে বেরিয়ে আসছে সেটা। সেই আওয়াজেই সম্মোহিতের মতো বারান্দায় গিয়ে দাঁড়ালাম। মনে হলো মাথার উপর জ্বলতে থাকা হলদে আলোটা একেবারে ক্ষীণ হয়ে এসেছে। বারান্দার আউটলাইন ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। দূরে জঙ্গলের গাছের মাথার দিকগুলো দেখা যাচ্ছে, ঝোড়ো হাওয়ায় দুলে উঠছে তারা। এলো পাথারি নয়, কোনো নির্দিষ্ট ছন্দে। খেয়াল করলাম বারান্দার কাঠের রেলিংয়ের গায়ে একটা হাত রেখে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। তার সমস্ত শরীর কালো আলখাল্লার মতো কাপড়ে ঢাকা, মাথার চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে নিচে। অলকা, কাপা স্বরে উচ্চারণ করলাম আমি, যদিও মন বলছে আমার ঠিক সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে অলকা নয়, অন্য কেউ। শেষের শব্দ থেমে গেল। নারী মূর্তির রেলিংয়ের উপর রাখা হাত দুটো নেমে এলো কোমরের দুপাশে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। একটা হাত রাখলাম তার পিঠে, যেন ঠান্ডা গাছের কাণ্ডে হাত রেখেছি। প্রাণ আছে, কিন্তু স্যাঁতস্যাঁতে উদ্ভিদের মতো প্রাণ। সে আস্তে আস্তে ফিরে তাকাতে লাগলো আমার দিকে। এইবার তার মুখ স্পষ্ট হয়ে উঠেছে আমার চোখের সামনে, কিন্তু মুখ কোথায়? আমি অবাক হয়ে দেখলাম নারী মূর্তির মুখমণ্ডল যেন ছুরি দিয়ে ধার থেকে কেটে সরিয়ে নিয়েছে কেউ। গোটা মুখ জুড়ে একটা গাছের অন্ধকার কোটর। এতক্ষণ আমার চারপাশে সমস্ত শব্দ থেমে গেছিল। এবার আমাকে কাঁপিয়ে দিয়ে কোটর থেকে আবার বেরিয়ে এলো সেই ভয়াবহ শীষের শব্দ। আমি ধাক্কা মেরে তাকে সরিয়ে দিতে গিয়ে খেয়াল করলাম আমার হাত খালি, কিছু নেই সেখানে। কি চাও তুমি? চিৎকার করে উঠলাম। পেছন ফিরে দৌড়ে ঘরের ভেতরে আসতে গিয়ে আমি মাটির উপরেই বসে পড়লাম। আমার মুখের ঠিক সামনে এখন অলকার মুখ, তবে সোজা নয়, উল্টো। ঘরের উপরে দেওয়াল থেকে তার পা বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছে কেউ। তার সাদা চোখের মণি দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। সে হাসছে। আমি দুহাতে চোখ থেকে ফেললাম। পরক্ষণে চোখ খুলতে আওয়াজ মিলিয়ে গেল। দেখলাম অলকা দাঁড়িয়ে আছে দরজার দিকে। আমার দিকে প্রায় দৌড়ে এগিয়ে এসে সে বলল, এ কি, তুমি এখানে বসে আছো কেন? সে একটা হাত ধরে দাঁড় করিয়ে দিল আমাকে। আমি জামার হাতায় মুখটা মুছে পেছন দিকে দেখে নিলাম।
বারান্দাটা এখনো আগের মতোই পড়ে আছে, একটুও হাওয়া দিচ্ছে না। একটা একটা কথা মনে আছে তোমার অলকা? কি কথা? কাল আমরা জঙ্গলে যখন ঢুকেছিলাম তখন তখন একটা জোরে হাওয়া দিচ্ছিল। ভাবতে মিনিট 2-1 সময় নেয় অলকা। বলল, না তো, বরঞ্চ বেশ গুমোট হয়েছিল। অথচ মুকুন্দ বলল একমাত্র ঝড় উঠলেই জঙ্গলের মধ্যে গন্ডগোলটা ঘটে। আমারও সেটা মনে হচ্ছিল, কিন্তু আমরা একটা বড় ভুল করে ফেলেছি। উইন্ড চাইমটা সরিয়ে নেওয়া উচিত হয়নি আমাদের। কিন্তু কেন? আমি দ্রুত বারান্দার দিকে আসি। ওটা কোনো সাধারণ উইন্ড চাইম নয়। এই জঙ্গলের ভেতরে এমন একটা কিছু আছে যে বাঁশির মতো শব্দ করে বাতাসে হ্যালোসিনেশন ছড়াতে পারে। সেই বাঁশির শব্দ যে শুনতে পাবে সে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবে। তাকে নিস্তেজ করে রাখার একটাই উপায় আছে, ওই উইন্ড চাইমের সুরটা। ওটা শুনিয়েই তাকে এত বছর ঘুম পাড়িয়ে রেখেছিল কাসিমা। কাল আমি ওটা খুলে নেওয়ার পর থেকে সে আবার জেগে উঠেছে। অলকাকে বিভ্রান্ত দেখালো। আমার কথাগুলো মাথায় ঢোকেনি তার। কিছুটা এগিয়ে এসে সে বলল, এসব তুমি কি করে জানলে? তুমি ভেবে দেখো অলকা, তুমি ভেবে দেখো, একমাত্র ঝড় হলেই বাঁশির শব্দ শোনা যায়। অর্থাৎ হাওয়ার ঝাপটায় যখন উইন্ড চাইমের শব্দ পাল্টে যায় তখনই সে জেগে ওঠে। কিন্তু কিন্তু কালকে তো আমি ভয় পাইনি। আমি জঞ্জালের বাক্সের ভেতরে পড়ে থাকা উইন্ড চাইমটা হাতে তুলে নিলাম। সেটা দেওয়াল থেকে বেরিয়ে থাকা কঞ্চিতে ঝোলাতে ঝোলাতে বললাম, কাল আমাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না তার। সে মানুষকে জানতে চায়, মানুষ কিসে ভয় পায় সেটা বুঝতে চায়। কাল তুমি হতবাক হয়ে জঙ্গলের ভেতরে অন্ধকার একটা জায়গায় তাকিয়েছিলে, মনে আছে? আমার মনে হয় সেই অন্ধকারের ভেতরেই সে থাকে। টুং টুং শব্দে আবার বাজতে শুরু করেছে উইন্ড চাইমটা। হাওয়ার দোলা নয়, বিশেষ একটা সুর তুলে বেজে চলেছে সে। মৃদু ধাতব আওয়াজটা যেন ভেসে এসে প্রবেশ করছে আমাদের শরীরের ভেতরে। কাসিমা ডাইনি ছিল কিনা জানি না, কিন্তু কোনোভাবে জঙ্গলের প্রাণীটিকে ঘুম পাড়িয়ে রাখার শব্দটা সে নিজেই তৈরি করেছিল। তা না করলে এই জায়গাটায় সে টিকে থাকতে পারত না। কিন্তু কিন্তু সে এলো কোথা থেকে? আমি এক হাতে মাথার ঘাম মুছতে মুছতে বললাম, বলা যায় না, হয়তো পৃথিবীতেই ছিল। এখনো আদিম বন বনানী কিংবা সমুদ্রের গভীরে তো এমন অনেক প্রাণী আছে যাদের হদিশ মানুষ এখনো পায়নি। এও হয়তো তেমনই একটা কিছু। ক্রমশ পিয়ানোর মতো সুরে ঢাকা পড়ে যাচ্ছে সম্মোহনী বাঁশির সুর। মনে হলো আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসছে আমাদের চারপাশে। বুঝতে পারলাম অলকার একটা হাত আমার জামার হাতা খামচে ধরেছে। এক দৃষ্টে জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে প্রশ্ন করল, আচ্ছা, এই প্রাণীটা জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে না? পারে হয়তো, তবে এখনো আসেনি যখন, তার মানে আপাতত তার আসার সম্ভাবনা নেই। ঘুরে দাঁড়িয়ে অলকার মাথায় একটা হাত রাখলাম আমি। অত চিন্তার কিছু নেই, চলো ঘুমিয়ে পড়ি, এবার আর গন্ডগোল হবে না। সকালে ব্যাগপত্র নিয়ে বাগানের গেট খুলে বাইরে বেরিয়ে এলাম। গীতেশবাবু একটু আগে এসে পৌঁছেছেন। আমাদের গাড়িতে করে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবেন তিনি। সকালের দিকে মুকুন্দও এসে ঘুরে গেছে একবার। কালকের কথা যে আমি গীতেশবাবুকে বলিনি সেটার জন্য বাড়তি ধন্যবাদ দিয়ে গেল আমাকে। চারপাশটা এখন রোদে ঝলমল করছে। জঙ্গলের সবুজ গাছের উপর সেই রোদ এসে পড়ে ঠিক রূপকথার জঙ্গলের মতো দেখাচ্ছে, যেন এইমাত্র ভেতর থেকে একটা সোনালী হরিণ বেরিয়ে আসবে। সেদিক থেকে চোখ নামিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম আমরা। গীতেশবাবু পেছনে দাঁড়িয়ে পড়েছেন। পেছনে ফিরে বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? গীতেশবাবু উত্তর দিলেন না। পাথরের মতো শক্ত হয়ে গেছেন তিনি। নিচের দিকে মুখ নামিয়ে মাটিতে কি যেন দেখছেন, অথচ কই মাটিতে তো কিছু পড়েনি। আরে কি হলো গীতেশবাবু,
ও গীতেশ বাবু। আমি তার দিকে এগিয়ে যাচ্ছিলাম, তার আগেই তিনি মাথা তুললেন। সেই মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা এক পলকের জন্য ছ্যাদ করে উঠল। গীতেশবাবুর ঠোঁট দুটো মুখের দুদিকে অস্বাভাবিকভাবে প্রসারিত হয়ে যাচ্ছে। ক্রমশ সে মুখে ফুটে উঠছে এক অমানসিক নারকীয় হাসি। যেন কিছু একটা কারণে আমাকে ব্যঙ্গ করতে চাইছেন তিনি। একটু একটু করে সেই হাসি মিলিয়ে গেল তার মুখ থেকে। সেই সঙ্গে চোখ, নাক, কপাল, গাল মুছে গিয়ে তৈরি হলো একটা অন্ধকার শূন্য। কাল রাতের নারী মূর্তির মতো ধীরে ধীরে উল্টো হয়ে শূন্যে ভাসতে লাগলেন তিনি। এসব এসব কি হচ্ছে? আমি দিনের আলো নিভে এলো এক নিমেষে। আমার চারপাশে সব কিছু পাল্টে গিয়ে মুহূর্তে অনুভব করলাম আবার এসে দাঁড়িয়েছে কাল রাতের সেই ভৌতিক মুহূর্ত। কানে এলো অলকার অসহায় গলার স্বর। কি কি হলো? খুঁজে পাচ্ছ না? ওটা কোথায় গেল? বুঝলাম জঞ্জালের বাক্সে উইন্ড চাইমটা খুঁজে চলেছি আমি। এতক্ষণ কি তবে হ্যালোসিনেট করছিলাম? কালকে সকাল আসেনি এখনো তাহলে? না 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 না, উইন্ড চাইমটা একবার ঝুলিয়ে দিতে পারলেই। ঠান্ডা পাইপের ছোঁয়া হাতে লাগতেই আমি চিৎকার করে উঠলাম, এই তো এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। ওহ গড! অলকার গলায় খুশি ঝরে পড়ল। দাও দাও আমাকে, কুইক! পাইপটা ধরে এক টান দিয়ে উইন্ড চাইমটা অলকার হাতে ধরিয়ে দিলাম আমি। সঙ্গে সঙ্গে তার হাত থেকে একটা শব্দ করে খসে পড়ল সেটা। আমি হতবাক চোখে তাকিয়ে দেখলাম পাইপের সুতোগুলো গোড়া থেকে ছিঁড়ে রেখেছে কেউ। কিন্তু কে ছিঁড়বে? আমি তো প্রথম রাতে। স্পষ্ট হয়ে গেল উত্তরটা। সেদিন উইন্ড চাইমটা খুলে নেওয়ার পরেই বাঁশি বাজতে শুরু করেছিল। সম্মোহিত অবস্থায় আমি নিজেই বোধহয় সুতোগুলো ছিঁড়ে ফেলেছি। এবার আর কাজ করবে না ওটা। এটা এটা কি করেছো তুমি? হ্যাঁ? গলা চিরে চিৎকার করে উঠল অলকা। আমি কে আমাকে বলেছিল উইন্ড চাইমটা? একটা আতঙ্কিত চিৎকার করে গলা টিপে ধরতে যাচ্ছিল অলকা, কিন্তু তার চিৎকার ছাপিয়ে আরেকটা শব্দ এসে পড়ল আমাদের কানে। না, আর জঙ্গলের ভেতর দিক থেকে নয়, ভেতরে ঘর থেকে তীব্র বাঁশির মতো শব্দ ভেসে আসছে আমাদের শোবার ঘর থেকে। সেখান থেকে বারান্দার দিকে এগিয়ে আসছে কেউ।